বসে আছি হাতে পেন্সিল রাবার আর ড্রয়িং খাতা নিয়ে। চারিপাশে থমথমে পরিবেশ। শ্রাবণ মাস এটা। গ্রামে এমনিতেই বৃষ্টিতে নদী নালা সবই ভরে যায়। এখনও বিপরীত কিছু হয় নাই, সবই ভরে গেছে পানিতে। একটু আগেই বৃষ্টি থেমেছে। আমারও ছোটবেলার অভ্যাস। চলে এলাম ছবি আঁকতে। কাল শহর থেকে গ্রামে আসতে হয়েছে, নানুর নাকি শরীর খারাপ, তাই দেখতে আসতে হলো। আমি আবার ছোটকাল থেকেই গল্প লেখা আর ছবি আঁকার চরম ভক্ত। মানে যেখানেই যাই না কেন আমার সাথে আমার ডায়েরি আর ড্রয়িং জিনিসগুলো সঙ্গে হবেই। প্রতিবারই নানা বাসায় আসলে আমি এখানে বসেই ড্রয়িং করি। অনেক বড় নদী সামনে, তার পাশেই বিশাল একটা আম গাছ। আমি যখনই আসি এই আম গাছের নিচে মাচাল বানানো আছে, সেখানেই বসি। আজও বসে আছি, ড্রয়িং করছি। আমি এখানে বসি বলে বড় মামাই এই মাচালটা বানিয়েছেন। আমি অনেক কিছু ড্রয়িং করি, কিন্তু ছোট থেকেই যখন এই নানা বাসায় আসি আর এই নদীর কাছে আসি তখন শুধু একই ছবি আঁকি বারবার। বিগত 14 বছর যাবৎ আমি শুধু এখানে বসে একটি ছবি এঁকে যাচ্ছি। আমার আবার প্রতিবারই অভ্যাস, কেন জানি এখানে বসে একই ছবি দুইটা আঁকি। আজও তাই হলো। আগের বার এসে যে ছবিটা এঁকেছিলাম সেটার চেয়ে অনেক ভালো হয়েছে। সবই ঠিকঠাক, কিন্তু আমার মাথায় এই জলপরীটার ছবি আসে না। কতবার যে চেষ্টা করেছি এই জলপরীটার মুখ দিতে, কিন্তু না কোনো কারণে ভুলে যাই। এবারও চেষ্টা করতে লাগলাম ছবির নদীর মাঝের জলপরীটার মুখ দিতে, কিন্তু না, কেন জানি এভাবেই খুব ভালো লাগে। বিষয়টা কাল্পনিক হলেও আমার মনে অতিরিক্ত কাজ করছে। আমাকে এই জলপরীটার চেহারা দেখতেই হবে, কিন্তু আমিও না কেমন এখানে আসলেই শুধু নিজেই নিজের সাথে বকবক করতে থাকি। না, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে। প্রতিবারের মতোই একটা ছবি ফেলে দিলাম। সেটা ছোটবেলা থেকেই আমি ভাবতাম হয়তো ফেলে রাখলে জলপরি এসে দেখে যাবে, কিন্তু কিছুই হয় না, উল্টো অভ্যাস হয়ে গেছে। তাই কিছুই করার নেই, করতেই হয়। নানু খুব অসুস্থ, জানি না কি হয়। আমারও ছুটি ফুরিয়ে আসছে, কলেজে ভর্তি হতে হবে। বাসায় ফিরতে ফিরতে পরিচয় দিয়ে দেই, আমি হৃদয়। এবার এইচএসসি দিয়েছিলাম, কিছুদিন পর কলেজে ভর্তি হব। বাবা মা আর আমার দুষ্টু মিষ্টি যমজ বোন রিদিকাকে নিয়েই আমার সংসার। আমি রিদিকার 5 মিনিট পরে হয়েছিলাম, এতেই ও আমার কাছে বড় আপু দাবি করে, কিন্তু ওর দাবিটা এখনও মেনে নিতে পারি নাই আমি। আমার আর রিদিকার চেহারা একদম একরকম। যদি আমি ওর বোন বা ও আমার ভাই হতো তাহলে আমাদের চেনাই যেত না। কোনটাকে? আমাদের পরিবারে আরও রহস্য আছে, সেগুলো পরে জানতে পারবেন। পরিচয়টা দিতে দিতে বাসায় পৌঁছে গেলাম। কি রে, কোথায় গিয়েছিলি রে? কেন? তোকে বলতে যাব কেন? হয়েছে, বলতে হবে না, বুঝছি কোথায় গিয়েছিলি। আচ্ছা, তোর এখানে আসলে মাথায় ভূত চাপে কেন রে? ওই এক ছবি আর কতবার আঁকবি তুই? আমাকে থামিয়ে দিয়ে রিদি বলা শুরু করলো। থাম, এটাই তো বলবি। তোর কোনো দোষ নেই, কেমনে কি হয়ে যায় নিজেও জানাস না। চুপ, বেয়াদব, মিথ্যা বলস বড় বোনের কাছে। কে বড় বোন? কেন? আমি তোর বড় বোন। চাফট, আমি বড় ভাই, তুই আমার থেকে ছোট। যা লেগে গেল, আবার সারাদিন ঝগড়া করি। আমরা 2 ভাই বোন, আবার একজনকে ছাড়া আরেকজন থাকতেও পারি না। তাই একই স্কুলে পড়তে হয়েছে আমাদের, আবার একই কলেজেও পড়তে হবে। আব্বু সেদিন বলেছিল ওকে মহিলা কলেজে দিবে, সেটাই নাকি ভালো কলেজ আমাদের শহরের। আমাকে তো আর দিতে পারবে না সেখানে। সেদিন খুব কান্না করেছিলাম দুজনে, যমজ বলে কথা। আসল কথা বলতে গেলে আমি ওর জান, ও আমার জান। কেউ খারাপ ভাববেন না, এটা ভাই বোনের কথা। আমার বোনটা রেগে গেছে, আবার এখনই ঠিক হয়ে যাবে। এই হৃদয়, তুই কোথায় রে তুই? হ্যাঁ মা, বলো। এখানে এসে তো বোনের কথাও ভুলে যাস, চলে যাস ওই পুকুরের পাশে। সত্যি যদি কোনো জলপরি থাকতো ওই পুকুরে, তাহলে বিয়ে দিতাম ওর সাথে তোর। ধুর মা, কি যে বলো না, লজ্জা করছে। থাক, লজ্জা পেতে হবে না। যা, বড়া বানিয়ে দিয়েছি দিদির কাছে। বড় পিঠা? হুম। ওকে, যাচ্ছি। আগে বলবা তো। দৌড়ে দিয়ে ছাদে আসলাম, দেখি রিদি বসে বসে বড়া খাচ্ছে। আমাকে দেখিয়ে দেখিয়ে আমাদের দুজনের পছন্দও এক। মাঝে মাঝে তো ওর জামা পরতে মন চায়, পরিও, কিন্তু সেগুলো পরে তো আর বাইরে যাওয়া যায় না। কিন্তু রিদি আমার শার্ট প্যান্ট টি শার্ট পরে, অবশ্য বাইরে যায় না ওইসব পরে। লোকে কি বলবে এই ভেবে ছোট থেকেই ও আর আমি নাটক করি। ও সবসময় ছেলে মানে নায়ক হবে, আর আমি নায়িকা। রিদু, বোন আমার, দে না।
কি দিব? ওই যে বড়া। না বড় ভাইয়া, আপনার খেতে হবে না। আমি ছোট, আমি একাই খাই। না, তুই আমার বড় আপু, দে না আপু। প্রমিস কর, আমি যা বলবো তাই করবি। করব। এই বড়া পিঠার জন্য যে কোনো জিনিসই করতে রাজি আছি। পিঠার মধ্যে কেন জানি আমাদের দুজনের এই পিঠাটাই সবচেয়ে ভালো লাগে। ভালোবাসি এই পিঠাকে। খেতেছিলাম মহা আনন্দে, দুজনেই খাচ্ছিলাম আর শুনতেছিলাম কে বেশি খেতে পারে। খেতেছিলাম মহা আনন্দে, দুজনেই খাচ্ছিলাম আর গুনতেছিলাম কে বেশি খেতে পারে। আমি তো কমই খেলাম, আমার বোনটা তো পেটুক, ইয়া খাবে কিন্তু স্বাস্থ্য হবে না। হবে কিভাবে? আবার ডায়েট করবে না, শুনছি বিয়ে করবে না নাকি। তাহলে এত কিছু করে কি লাভ? কে হাতি হলেই হয়, কেউ পছন্দও করবে না। চল না। কোথায়? না, ওই নদীটাতে গোসল করতে যাব। সকালে তো করলাম পুকুরে গোসল। না, ওই নদীতেই যাব গোসল করতে, চল। আমার ভালোভাবে সাঁতার পারি না। আর ছোট আম্মুও যাবে, চল। আমি যাব না, তুই যা। ওকে, তাহলে আমার বড়াগুলো ফেরত দে। দাঁড়া, বমি করতেছি। ইয়াক, ছি। তুই যাবি না তাহলে? কান্না করে দিবে একটু হলেই। ওই তুই কান্না করবি না প্লিজ, তোর কান্না আমার সহ্য হয় না রে। কানবো কেন? কানবো না, চল। আসলাম হাঁটতে নদীর পাড়ে। এই পর্যন্ত অনেকবার গোসল করতে এসে করি নাই। হৃদির সাথে আগেও এসেছিলাম গোসল করতে, কিন্তু করতে পারি নাই। আজকে খালামণিও এসছে, এজন্য সাহস লাগছে, তাও নামতে মন চাচ্ছে না। অনেক উৎসাহ লাগতেছে, কিছু না ভেবে নেমে পড়লাম। অনেক পানি, তাই খালামণি আমাদের কম পানিতেই নামিয়েছেন, বুক পর্যন্ত পানি। আমি আর হৃদি পানি ছিটাছিটি করতেছিলাম। ভাবলাম একটা ডুব দিব, দিলাম একটা ডুব, ফ্রেশ হয়ে উঠলাম, আরেকটা দিলাম। এখন খালামণি আর রিধি খেলা করছে, আমি 3 নাম্বার ডুব দিলাম। খালামণি আর রিধি দূরেই ছিল, আমার চোখ বন্ধ ছিল। আমি ভাবলাম দেখি কতটুকু দম আটকে রাখতে পারি। হঠাৎই খেয়াল করলাম একটা মেয়ে আমাকে সম্পূর্ণ জড়িয়ে ধরেছে। আমার ছুটবার কোনো শক্তি নেই, আমার দম বন্ধ হয়ে আসতেছিল, মনে হচ্ছিল আমি মরেই যাব। মেয়েটা কী সব যেন করলো। আমার দম যখন বন্ধ হয়ে যাবে তখনই আমি ঠোঁটের স্পর্শ পেলাম। ভয় থাকা সত্ত্বেও তাকালাম। মেয়েটার শরীরে উজ্জ্বলের জন্য আমি চেহারা দেখতেই পারলাম না। চোখ বন্ধ করলাম আর সাথে সাথে মেয়েটা ছেড়ে দিল আমাকে। আমিও পানি থেকে লাফিয়ে উঠলাম, দেখি আশেপাশে রিধি আর খালামণি ছাড়া কেউ নেই। কিরে, এতক্ষণ পানির নিচে ছিলি? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আরে কিছু না, দম পরীক্ষা করছিলাম। এই তোতলাচ্ছিস কেন রে? অনেকক্ষণ ছিলাম পানির ভিতর তাই। হয়েছে, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। চল উঠ এখন। ওকে চলো। মুখ দিয়ে বলতে চাইছিলাম কি হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু বলতে পারলাম না। কেন জানি অন্য কিছু বলে দিলাম। বাসায় আসলাম, চিন্তা করতে লাগলাম কি হলো। ওইটা নিশ্চয়ই মানুষ না। উজ্জ্বল ছিল কিন্তু মানুষের আকৃতি ছিল। আমি ওর ঠোঁট ফিল করেছি, নিশ্চয়ই ফিমেল ছিল, কারণ আমি আরও কিছু ফিল করেছি। কিন্তু আমি ওইসব কাউকে বলতে পারছি না কেন। খুব অস্থির লাগছে আমার, শুধু ওই ঠোঁটের কথাই মনে পড়তেছে, কিছুতেই ভুলতে পারছি না। রাতে ঘুমালাম, আমি আর আমার বোনই ঘুমাই। আজকে কেন জানি আমার চোখে ঘুম নাই, আর ও নাক ডেকে ঘুমাচ্ছে। খালি বোন বলে কিছু বলতে পারি না। ঘুমাক, আমিও ঘুমালাম। কিছুক্ষণ পর মনে হলো আমার বুকে কেউ শুয়ে আছে। আমি রিধি প্রায়ই করে, তাই আমি কিছু মনে করি না। ঘুমালে ওর হুঁশ থাকে না, আর আমরা দুজনেই ভাইয়ের মতোই, আমাদের মাঝে ফিলিংস নাই। কিন্তু আজকের স্পর্শটা আমাকে ফিল করাচ্ছে। না না, এইটা হৃদি না, আমাকে অনেক জোরে জড়িয়ে রেখেছিল, বুকে মাথা রেখে শুয়েছিল। আমি চোখ খুলতে চাইলাম বাট পারলাম না, নাড়াচাড়া করতে চাইলাম, পারলাম না। হঠাৎ দেখি বস্তুটা আমার কানে কানে এসে বলল, এই সবই তোমার স্বপ্ন, যা মনে রাখার মনে রাখবে তুমি, আর যা ভুলে যাওয়ার তা ভুলে যাবে, বলেই আমার চোখে একটা চুমু দিল, তারপর ঠোঁটে দিল। আমি তাকাতেই আমার উপর কাউকেই দেখতে পেলাম না। কি হচ্ছে এগুলো? পাশে চুপচাপ ঘুমিয়ে আছে হৃদি। না, সব আমার মনের ভুল। এত তাড়াতাড়ি কেউ তো আর উধাও হতে পারে না, বা নড়তেও পারে না। আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম, রাতের কিছুই আমার মনে পড়ছে না। এইটুকুই মনে আছে, নাক ডেকে ঘুমিয়েছি আমি, চিন্তা রেখে নাস্তা করলাম। আবারও সব কিছু ঠিকঠাক, নানুও ঠিক। নানুর কাছে গেলাম আমি আর রিদি। নানু, কেমন আছো এখন? এই তো রিদু আর রিদি। কবে চলে যায় তোদের ছেড়ে, ঠিক আছে নাকি? এসব বলছো কেন? তুমি অনেক দিন বাঁচবা। সেটাই তো চেয়েছিলাম। তোদের নানা তো তোদের জন্মের আগে মারা গেছে,
আমি চেয়েছিলাম তোদের বিয়ে খেয়েই মরবো, কিন্তু দেখ পোড়া কপাল আমার। দেখো, তুমি আমাদের বিয়ে দেখে বাচ্চা কাচ্চা দেখেই নানার কাছে যাবে। সেটা হলে তো ভালোই হতো, সেটা হবে না বলেই তো বেঁচে থেকে আমরা সবাই মরে আছি। সেটা যদি হতো রে, তাহলে তো এখনই তোদের বিয়ে দিয়ে দিতাম, কিন্তু কি পোড়া কপাল, তা হবে না। হবে না মানে? কেন? তোর এসব কিছু শুনতে হবে না, তুই যা তো, হৃদির সাথে আমার কিছু কথা আছে। যা হৃদয়, আমি নানুর সাথে কথা বলে আসতেছি। ওকে, আমি নাস্তা করে নদীর পাড়ে গেলাম ছবি আঁকতে। ওকে যা, আমি ওখানেই যাব। নাস্তা করে আমি চলে আসলাম। আমার আবার ওই নদীর পাড়ে কেন জানি এই নদীটা আমাকে শুধু তার কাছে টানে। আমাকে নামতে বলতেছে নদীতে, কিন্তু ভয় হচ্ছে একা একা। আবারও সেই ড্রয়িং শুরু করলাম। আঁকা শেষ করে বসে রইলাম, ছবিটার দিকে তাকিয়ে আছি। আবারও এই জলপরি, যার চেহারাটা আমি দিতে পারি না, এইদিকে ফিরে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে আমাকে ছবির ভিতর থেকেই ডাকছে। মনে হচ্ছিল আমি ছবির ভিতরেই ঢুকে যাব। হাত পা নাড়াচাড়া করতে পারছিলাম না, কেউ শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরেছে বলে মনে হচ্ছিল। এই হৃদু, হৃদু, এই কখন থেকে ডাকছি, এক মনে ছবিটার দিকে তাকিয়ে কি ভাবছিস? হ্যাঁ, কোথায় ডাক দিলি? আমি তো শুনতেই পেলাম না। মজা করছিস না? আচ্ছা বাদ দে, আমি এখানে বসতেছি, আমার একটা ড্রয়িং কর প্লিজ। ফ্রি ফ্রি পারবো না। বারে, এখানে বসে তো রোজই 2টা করে ছবি আঁকস, তাও ফ্রি। আমার একটা ছবি এঁকে দিতে যত সমস্যা না তোর। বুঝছস তাহলে। শয়তান, যা, এঁকে দিতে হবে না। ওকে যা, দিব না। ভাই আমার ভালো, প্লিজ। আমি না আমার বান্ধবীকে বলেছিলাম তো সুন্দর একটা স্কেচ ওদের দেখাবো, তাও আমার। দিতে পারি, তবে 500 টাকা লাগবে। তোর থেকে তো এমনি আর্টিস্টরাও ভালো আছে, 100 দিলেই এঁকে দিবে, আর তুই আমার ভাই হয়ে 500 নিবি? দিলে দে, না হলে যা, অন্য কাউকে দিয়ে আঁকা। কত বড় হারামি তুই। আচ্ছা আমার সোনা ভাই, বাসায় ফিরেই তোকে 500 টাকা দিব, খুশি? এখন আমি যে মুডে বসিয়ে রাখবো, বসে থাকবি। ওকে। হৃদিকে সুন্দর একটা পজিশনে বসিয়ে দিলাম। শত হোক আমারই আদরের বোন, ওর যে কত ছবি এঁকে দিয়েছি তার হিসাব নাই। সববার ফ্রি ফ্রি এঁকে নেয় আমাকে দিয়ে, কিন্তু এবার আমি তা হতে দিচ্ছি না। 1 ঘন্টা এভাবেই বসিয়ে রাখলাম। কি রে, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আর পারতেছি না। আর 5 মিনিট। সে কখন থেকে 5 মিনিট বলতেছস, এখনো কি হয় নাই? এই নে, এই ছবি দেখলে যে কোনো ছেলেই তোর উপর পাগল হয়ে যাবে। ওয়াও, আমার ভাইটা আমার এত সুন্দর ছবি কিভাবে আঁকলো? পাম দিতে হবে না, 500 কিন্তু জমা পড়ছে। জানি, কিন্তু আমার পেছনে এই কালো জিনিসগুলো কি আঁকছস? কোথায় দেখি? এই যে কালো কিছু একটা, আমার পেছনে তো এমন কিছু নাই। কি জানি, আমি তো কালো কিছু একটা দেখেছিলাম, যার জন্য এঁকেছি। আসলে একভাবে তাকিয়ে থেকে মনে হয় চোখ নষ্ট হয়ে গেছে তোর। দাঁড়া, মুছে দিচ্ছি। মুছছে না তো? কেন, খারাপ লাগছে না তো? থাক এভাবে। ওকে, এই নে তোর একটা গিফট। দিদি আমার কপালে একটা চুমু দিল। এই চুমু দিলি কেন? এই চুমু শুধু আমাকে আমার বউ দিবে। আহারে বউ পাগল, তোর তো বিয়েই দিবে না, তাহলে চুমু পাবি কোথায়? আমার থেকে নিয়েই খুশি থাক। মানে আমার বিয়ে দিবি না? আরে না, হবে হবে, আমি তো মজা করলাম। রিদিকে খুব চিন্তিত মনে হচ্ছিল, এমন তো কোনোদিনও দেখি নাই রিদিকে। আরে না, একটা আবদার রাখবি আমার? কি হয়েছে তোর? আমার হাতটা ধরে বসবি একটু? বল। দে হাত। দিদির হাতটা ধরে বসে আছে, জানি না কি হয়েছে ওর। মেয়েটা একদম এমন না, বাট আজকে কেন এমন করছে? ওকে যা বলবো না। গোসল করবি এখানে আজ? আরে না, ভয় লাগে। কোথায়, কালকে তো ঠিকই করলাম, কোনো ভয় লাগলো না তো। কালকে এখানে গোসল করেছি। হ্যাঁ, কেন তোর মনে নেই? তুই ডুব দিয়েছিলি, অনেকক্ষণ পর উঠেছিলি, আমি আর খালামণি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার তো মনে পড়ছে না। ওকে, তোর মনে করতে হবে না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দে। ওকে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। আজকে ওর কি হলো? এমন অদ্ভুত কথা বলছে কেন?
কালকে এই পুকুরে গোসল করলাম, নিজেও তো জানি না। তারপর আমার আর ওর বিয়ের কথা বলল। এটা হয় নাকি? ও আমার বোন তো, আপন মায়ের পেটের যমজ বোন, আমার জোড়া ও। আমাদের কিভাবে বিয়ে হয়? ওর মাথা মনে হয় গেছে, না হলে ভূতে ধরেছে ওরে। বসে বসে ভাবতে লাগলাম, নানি কিছু একটা বলেছে ওকে। এত কি পার্সোনাল কথা যেটা আমাকে বলল না? কি জানি কি হচ্ছে। আমার এখানে আসলেই ভালো লাগে না। না, আর আসবো না এই গ্রামে। সব কিছুতেই তাল হারিয়ে ফেলি এখানে আসলে। কি সব অদ্ভুত জিনিস ঘটে এখানে আসলে। ভাবতেছিলাম এসব কথা, তখনই দেখলাম নদীতে একটা বড় মাছের লেজ উপরে হালকা উঠেছিল, আবার নিচে নেমে গেল। এটা কিভাবে সম্ভব? নদীতে কি এত বড় মাছ আছে? হ্যাঁ, বড় সড়ো একটা মাছের লেজ দেখেছি আমি। আমাকে খুব উত্তেজিত মনে হলো। মামাকে বলতে হবে এই মাছের কথা। আমি আর রিধি মাছ খুব পছন্দ করি। মামাকে বললে হয়তো এখান থেকে ধরে নিয়ে যাবে মাছটা। রিধিও ঘুমাচ্ছে আমার কলে। একা একা ভালো লাগছে না। হঠাৎ চারপাশে একটা সুগন্ধ পেলাম। সুগন্ধটা যেন আমাকেই টানছে, বলছে চলে এসো আমার কাছে। মনে হলো আমার কাঁধে কারো হাত পড়েছে। রিধি তো আমার কোলে ঘুমাচ্ছে, তাহলে কে হাত রাখলো? হাতটা আমার খুব পরিচিত মনে হলো। মনে হচ্ছে আমার কতকালের চেনা এই হাত। পিছু ফিরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। বাট আমি অনুভব করতে পারছি কেউ একজন আমার পাশে আছে। আমি তাকে দেখতে পারছি না, ছুতে পারছি না, কিন্তু আমার মন বলছে সে আমাকে দেখছে। শুধু দেখছে না, আমার খোঁজা দেখে মিটিমিটি হাসছেও সে। কিন্তু কেন কেন আমার এমন মনে হচ্ছে? তখনই রিদির ঘুম ভেঙে গেল। আমার দিকে চোখ রাখলো, দেখলো আমি আশেপাশে কিছু একটা খুঁজছি। রিদু, হ্যাঁ? কি খুঁজছিস? কোথায়? কিছু না। তুই উঠলি কখন? এই মাত্র। বল কি খুঁজছিস? আমার মনে হলো আমার পাশে কেউ বসে আছে, কিন্তু কাউকেই দেখতে পেলাম না তো। কিছু না, চল এখান থেকে, অনেক বেলা হয়ে গেছে। চল। দুজনে নানা বাসায় ফিরলাম। আমি আনমনে হাঁটতেছিলাম, রিদি আমার হাতটা ধরে রেখেছিল। বাসায় ফিরলাম, দেখি রিদি কিছু একটা বাবাকে বলল। হৃদয়ের মা, আমাদের আজকে চলে যাওয়া উচিত। হ্যাঁ, ঠিকই বলছো, বিকেলে বাসায় চলে যেতে হবে। কি হয়েছে? তোমরা যাওয়ার কথা বলতেছো কেন? হৃদয়ের ওপর লক্ষণগুলো দেখা দিয়েছে, এখানে থাকা যাবে না আর। ও ঠিক আছে, তাহলে তো যাওয়ার ভালো। এখানে থাকা উচিত হবে না। কি হয়েছে? চলে যাব কেন? আর আমার উপর কিসের লক্ষণ দেখা দিল? ও কিছু না, তুই কিছু ভাবিস না। তাহলে যাব কেন? আমি আজকে যাব না, কালকে সকালে যাব। আজকে রাত আমি এখানেই থাকব। কথাগুলো আমি বলতে চাইনি, কারণ আমিও থাকতে চাইনি। তাও কেন জানি বলে ফেললাম। থাক, যখন বলেছি তখন থাকলাম এক রাত। কি হবে এক রাতে? আচ্ছা ঠিক আছে, আজকে রাতেই, কালকে সকলেই শহরে চলে যাব। আমিও খুশি মনে রুমে চলে আসলাম। সারা দিন কেটে গেল রিধির সাথে গল্প করতে আর লুডো খেলতে খেলতে। সারাদিনে রিধি আমাকে একা রাখেনি। জানি না কি চলছে, কিন্তু কেমন যেন লাগছে আমার। রাতে আমি আর রিধি দুজনে ঘুমিয়ে পড়লাম। আজকে দিনটাই কেমন যেন কেটেছে। হঠাৎই ঘুম ভেঙে গেল। রিধি বলেছিল রাতে ঘুম থেকে উঠে একা যেন বাইরে না যাই, ওকে ডাক দিয়ে নিয়ে যাই যেন। বারান্দা দিয়ে খুব আলো দেখা যাচ্ছিল। এত রাতে বাইরে কিসের এত আলো? উঠলাম, বারান্দায় গেলাম। খুব সুন্দর জ্যোৎস্না রাত, চাঁদের আলোতে সব কিছু দেখা যাচ্ছে। বারান্দায় আসার পরই আমার কানে হঠাৎ করে কি সব শব্দ আসতে লাগলো। একটা সুগন্ধ পেলাম, কিন্তু না, এটা সেই পরিচিত সুগন্ধ না। আমার কানে বাজতে লাগলো কে যেন বলছে, আমার কাছে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হঠাৎ বারান্দায় একটা আলোর ঝলক দেখতে পেলাম। কিছু একটা দৃশ্যমান হচ্ছে আমার সামনে। এ কি? এটা কি আমার স্বপ্ন দেখছি, নাকি এত সুন্দর একটা মেয়ে? না, এটা মেয়ে নয়, এটা তো একটা পরী। হ্যাঁ, এটা একটা আকাশ পরী। যে পরীদের পিছনে দুটি ডানা থাকে। বিশ্বাসই হচ্ছে না আমি একটা আকাশ পরীকে দেখছি। এত সুন্দর তার রূপ। এত সুন্দর মেয়ে সারা পৃথিবীতে খোঁজ করলেও পাওয়া যাবে না। আমাকে মুগ্ধ করে ফেলছে পরী। আমি তার উপর আকৃষ্ট হয়ে পড়লাম। কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না, কিন্তু আমার মনে কেমন জানি অস্থিরতা ছিল। আমার মন তখন ওই সেই পরিচিত সুগন্ধটা পেতে চায়। হয়তো আমার মনের কথা বুঝেই পরীটা কথা বলতে শুরু করলো। আমার সামনে একটা আকাশ পরী ছিল। আমরা সবই স্বপ্ন মনে হচ্ছিল, কিন্তু আমি তো স্বপ্ন দেখছি না। শুনেছিলাম পরীরা নাকি মানুষের মেরে ফেলে, তাই খুব ভয় হচ্ছে পরীটাকে দেখে। আমি ঘামতে শুরু করলাম।
পরীটাকে দেখে। আমার অস্থিরতা দেখে পরীটা বলতে শুরু করলো, আমার থেকে তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাহলে আমার কাছে আসছেন কেন? আমার থেকে কোনো ভয়ের কারণ নেই তোমার। আমি তোমার কাছে আসছি বন্ধুত্ব করতে। আমার সাথে বন্ধুত্ব করতে? হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব করতে। তুমি এই মাটির মানুষদের মধ্যে সব থেকে আলাদা ছিলে, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে আসছি। আমি আলাদা মানে? আগে বলো, বন্ধুত্ব করবে কিনা আমার সাথে? আমাকে না মারলে আমি রাজি আছি। তোমাকে মারবো কেন আমি, বলো তো? তোমাকে মারলে আমার কি হবে? মানে? আচ্ছা বাদ দাও, আমার নাম মোহনা জিন, আমি পরিদেশের রাজকন্যা। আমি? বলতে হবে না, তুমি হৃদয়। আমার নাম কিভাবে জানলেন? আমি সবার চোখ পড়তে পারি, চোখ পড়ে সবার নাম ঠিকানা ও কি ভাবছে সব বুঝে যাই। আমাকেও কি শিখাবেন কিভাবে চোখে পড়তে হয়? উফ, সেটা কাউকে শেখানো যায় না, শুধু পরীরাই পারে এই কাজটা। ও, আপনার পাখাগুলা এত বড় কেন? কোথায় আমার পাখা? এইমাত্র তো দেখলাম আপনার পাখাটা, কিন্তু এখন তো দেখছি না। শুধু পাখা দেখছো? তোমার সামনে এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে দেখছো না? আমার ভয় লাগছে আপনাকে দেখে। ভয়? দাঁড়াও, এখনই তোমার ভয় ছোটাচ্ছি আমি। পরীটা আমাকে নিয়ে উড়াল দিল আকাশে। কি করছেন এটা? আমাকে ছেড়ে দিন, আমি তো পড়ে যাব। পাগল হয়ে গেছেন নাকি? ভয় পাচ্ছ? দেখো, ভয় এটাকে বলে। আমার চোখ পড়ে যদি আপনার সব বুঝে যাওয়ার কথা থাকে, তাহলে এইটাও বোঝার কথা ছিল আমি উঁচুতে সেন্সলেস হয়ে যাই। আমার মাথা ঘুরতেছিল। আমি ধীরে ধীরে বললাম, কিন্তু এখন আর হবে না। পরীটা নিজের চোখ বুঝে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কী সব যেন মুখে মুখে পড়তে থাকলো। আমারও চোখ বুঝে আসছিল। হঠাৎই অনুভব করলাম আমার ঠোঁটে গরম কিছু। আরেক জোড়া ঠোঁট আমি অনুভব করলাম, কিন্তু কেন জানি মনের মধ্যে আগের মতো ফিল হলো না। কিন্তু আমি আকৃষ্ট হয়ে গেলাম। একটা মায়া আমাকে টানছে। আমি ছিঁড়তে পারছি না মায়াটাকে। আমি আরও জোরে জড়িয়ে ধরলাম পরীটাকে। পরীটাও আমাকে আরও জোরে জড়িয়ে ধরলো। পুরো আকাশ উড়িয়ে নিয়ে আসলো। কিন্তু তা কে দেখেছে? আমি যে সুন্দরী পরীর উপর আকৃষ্ট ছিলাম। আমাকে আবার আমার রুমের বারান্দায় নামিয়ে দিল পরীটা। দেখেছো, কিছুই হয় নাই তোমার। আমি থাকতে কিছুই হতে দিব না তোমার। কিন্তু আপনি আমাকে চুমু দিলেন কেন? সত্য বলতে, তোমার উপরে জাদু করে তোমাকে আমি পেতে পারতাম, কিন্তু সেটা আমি চাই না। আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়েই তোমাকে পেতে চাই। আমাকে ভালোবাসেন? পরীটা অদৃশ্য হয়ে গেল, আর দেখতেই পেলাম না আমি। এসব স্বপ্নের মতো কি করে হয়ে গেল আমার সাথে? ধুর। রিদু, এই রিদু, ও রিধি, বল। বাইরে একা কি করস ভাই? তোকে না বলছি বাইরে বের হলে আমাকে ডাক দিবি? কিছু না, ঘুমাচ্ছিল না, তাই একটু হাওয়া খেতে আসলাম। দেখ ভাই, তুই আমার থেকে কোথাও একা যাবি না, বুঝলি? তোর থেকে একা কোথাও যাব না। এসে শুয়ে পড়লাম। রিদিকে পরীর কথা বললাম না কিছু। এমনিতেই ওরা কি নিয়ে চিন্তা করছে বুঝতে পারছি না, তাই পরীটার কথা আপাতত গোপনই রাখলাম। কি যে হচ্ছে আমার সাথে আমি বুঝতেই পারছি না। পরী আমার প্রেমে পড়েছে, একটা আকাশ পরী আমার প্রেমে পড়েছে, কিন্তু আমার মন তো আরেক জায়গায়। আমি কেন জানি আকাশ পরীর উপরেই বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি। তার রূপের কথাই ভাবতে লাগলাম। সারা রাত আর আমার ঘুম আসলো না। আমার সব ঘুম কেড়ে নিয়েছে পরীটা। শুধু ওকেই দেখতে মন চাচ্ছে। পরীর অনেক কাহিনী আমি শুনেছি। পরীরা মানুষদের পছন্দ করলে তাদের সাথে বিয়ে করে থেকে যায়। আমার নাকি বিয়ে হবে না। আমিও দেখিয়ে দিব একটা পরী বিয়ে করে। সকালে উঠলাম। বাবা, আজ তো দেখি আমার আগেই উঠে গেলি। আমি কি তোর মতো অলস? কি আমি অলস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমাকে রীতি ধরার জন্য দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তোরা এখন বড় হয়ে গেছস, এসব বাচ্চামি শেষ করবি কবে? কোনো দিনও না। ওই রিদি, চল না আমরা পুকুর থেকে গোসল করে আসি। না না, আমরা আজকেও নদীতে যাব গোসল করতে। এই খবরদার, তোরা ওই নদীতে যাবি না আজকে গোসল করতে। আজকে বাসায় গোসল কর, না হলে পাশের পুকুরে যা, নাস্তা করে যা। আমরা একটু পরেই বের হব। আচ্ছা বাবা।
আমি আর রিধি চলে আসলাম পুকুর পাড়ে। এটা আমাদের নানা বাসার সাথেই, সবাই এখানেই গোসল করে। আমারও নানা বাসায় আসলে এখানেই গোসল করি, কারণ এখানে পানি অনেক কম আর সিঁড়ি বেঁধে দেওয়া আছে, তাই পানিতে ডোবারও কোনো সুযোগ নাই। রিধি অনেকক্ষণ পানিতে দম বন্ধ করে থাকতে পারে, ওর সাথে কোনো দিনও আমি পারিনি। চল দেখি কে বেশি দম বন্ধ করে পানির নিচে থাকতে পারে। এই না না, আমি ডুব দিব না। পারবি না তাই বল। বললেই হলো, আমি তোর থেকে বেশিক্ষণ পারবো। তাহলে আয় দেখি। আয়। দিলাম ডুব। রিধিও ডুব দিল। পানির নিচে আমার আগের থেকে অনেক ভালো লাগছে, সব ক্লান্ত দূর হয়ে গেল। আরও অবাক করার বিষয় হচ্ছে আমি পানির নিচে দম নিতে পারছি। আমি দম নিচ্ছি কিন্তু আমার মুখে কোনো পানি যাচ্ছে না। সবই আশ্চর্য করছে আমাকে, হয়তো এটাও আকাশপরীর জাদুর জন্যই হচ্ছে। যাই হোক, আমি তো মজা পাচ্ছি। গোসল শেষ করে বাসায় আসলাম দুজনে। দিদিকে ব্যাপারটা বললাম না যে আমি পানিতে শ্বাস নিতে পেরেছি। এটাও হয়তো পরিটারই কোনো জাদুর জন্য হয়েছে। আজকে বাসায় চলে যাব, রেডি হয়ে বের হচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। নানু ভাই, তুই খুব সাবধানে থাকবি আর সব সময় রিদির পাশেই থাকবি, ওর থেকে দূরে কোথাও যাবি না। তোমরা এমন করতেছো, কি হয়েছে আমাকে একটু খুলে বলবা তো? সময় হলেই সব জানতে পারবি, আর এখানে আসার দরকার নেই। কিন্তু কেন এখানে আসবো না কেন? আমার তো এই জায়গা খুব ভালো লাগে। যা বলছি সেটাই করবি। আর রিধি, তুই সবসময় রিদুর পাশেই থাকবি, কখনো ওকে একা রাখবি না, ঠিক আছে? ঠিক আছে নানু, তুমি একটু চিন্তা করো না। বুঝলাম না, সবাই আমার থেকে কিছু একটা লুকাচ্ছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে। আমাকে বললে কি সমস্যা? বললে তো তাও সেসব কাজ করতাম না যেসবে সমস্যা হবে। বাসায় যাওয়ার জন্য গাড়িটায় উঠলাম। বাবা গাড়ি চালাচ্ছে, আম্মু বাবার পাশে বসেছে, আমি আর দিদি পিছনে বসেছি। গাড়িটা নদীর পাশে এসে নষ্ট হয়ে গেল, স্টার্ট নিচ্ছে না। আমি আর দিদি বের হলাম বাইরে। আমি একটু নদীর পাড়ে এলাম মুখে পানি দিতে। এই রে, তো যাস না তো ওইদিকে, গাড়ি এখনই ঠিক হয়ে যাবে। বাবা, আমি একটু মুখে পানি দিয়ে আসি। এই রিদি, যা তো ওর সাথে মা। রিদু, রিদু ভাই আমার, তোর কি হয় মাঝে মাঝে বলতো? কি হবে? নদীর পাশে এসে দিলাম পানিতে হাত, মুখ ধুলাম, তারপর হাত ধোয়ার জন্য পানিতে হাত দিলাম। মনে হলো কেউ আমার হাতটা ধরেছে, বুঝলামই না কি হচ্ছে। জোরে টানছি, তাও হাত পানি থেকে বের হচ্ছে না। পানিতে মনে হয় কিছু একটা আমার হাত ধরে রেখেছে। কি হলো, চল। যাবো, কিন্তু আমার হাত বের হচ্ছে না পানি থেকে, মনে হচ্ছে কেউ ধরেছে। কই দেখি। দিদি আমার পাশে আসতেই আমার হাতটা ছেড়ে দিল পানি, এখন ছেড়ে দিছে। হয়েছে হয়েছে, আর মজা করতে হবে না, চল এখন। চলো। চলতে লাগলাম আবার, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো খুব ভাবাচ্ছে আমাকে। কিছুই বুঝতে পারছি না আমি কি এত সুন্দর নাকি যে একটা আকাশপরী আমার প্রেমে পড়বে? আর শুনেছি আকাশপরীদের জাদু পানিতে কাজ করে না, আর জলপরীর কাহিনী তো পুরো কাল্পনিক। তাহলে পানিতে আমার সাথে এসব কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাসায় পৌঁছে গেলাম। পৌঁছাতে বিকাল হয়ে গেল। এসেই কিছু খেয়ে দিলাম একটা বড় সড়ো ঘুম। উঠলাম একেবারে রাত্রে। অলসের গাত্তি একটা, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি উঠ, রাতের খাবার খাবি না নাকি? রাতের খাবার? সকাল হয়ে গেছে না? পাগলে বলে কি, রাত 9টা বাজে। কি এতক্ষণ ঘুমিয়েছি? তুই ডাক দিবি না আমাকে? না, তুই ঘুমাচ্ছিলি তাই একটু ঘুমাতে দিলাম তোকে। ভালো করছোস। এখন যা, ফ্রেশ হয়ে আয়, আমরা ডিনার করব। ওয়াশরুমে এসে হাত ধুচ্ছিলাম, আগে খেয়াল করি নাই, কিন্তু আমার হাতে একটা আংটি, খুবই সুন্দর একটা আংটি আমার হাতে। কিন্তু এটা আমার হাতে আসলো কিভাবে? আংটিটার মাথায় একটা ছোট সুন্দর উজ্জ্বল মুক্তা বসানো। ওয়েট, এই মুক্তাগুলোকে আমি দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। 1891 সালের পর থেকে এই মুক্তাগুলো সমুদ্র থেকে বিলুপ্ত হয়ে গেছে। শুধু সমুদ্র না, আমাদের মাটিতেও যতগুলো মুক্তা ছিল সব হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গিয়েছিল। সবাই ভাবে এটা হয়েছিল কোনো কালো জাদুর প্রভাবে। হ্যাঁ, এটা সেই মুক্তা, কিন্তু আমার আঙুলে আসলো কি করে? কিছুই তো বুঝলাম না। আংটিটা খোলার চেষ্টাও করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। ধুর, কি বিপদে পড়লাম। আচ্ছা থাকুক, আংটিটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা কোনো মেয়ের হাতে থাকলে আরও সুন্দর লাগতো। ফ্রেশ হয়ে নিচে এসে ডিনার কমপ্লিট করলাম, তারপর আবার রুমে আসলাম। রিদি ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় ছিলাম কালকের পরীটার। আজকে কোনো খবরই পেলাম না। বিরক্ত হয়ে রুমে চলে আসলাম। হঠাৎই আওয়াজ আসলো। কি হলো, রুমে চলে যাচ্ছ যে? জানতাম আসবেন আপনি। আপনি করেই কি বলবা? ওকে, সরি, তুমি করেই বলবো। হুম। এতক্ষণ লাগলো কেন আসতে?
আমি তো এখানেই ছিলাম, তোমার বিরক্তি ভরা মুখ দেখে খুব মজা পাচ্ছিলাম। ও, অনেক মিস করেছি এই একদিনে। কালকে হঠাৎ করে যে চলে গেলে। আমার আম্মি আমাকে ডাকছিলেন, যার জন্য আমাকে ফিরে যেতে হয়েছে। আচ্ছা, আমি শুনেছি পরীদের মাঝে দুই ধরনের পরী থাকে, এক ভালো পরী আর খারাপ পরী। তুমি কোনটা? আমি তো রাজকন্যা। সেটা কি জিজ্ঞাসা করেছো তুমি? ভালো কি খারাপ? সেটা আমি নিজেও জানি না। আমাকে যে ভালোবাসতে আসছো, পরীদের তো নিষিদ্ধ কোনো মানব সন্তানকে ভালোবাসা, তার উপর তুমি রাজকন্যা। তুমি আমাকে ভালোবাসলে শত শত জিন আসবে আমাকে মারতে। কখনোই না, আমি তোমাকে কিছুই হতে দিব না। দেখো, আমি জিন না হলেও তোমাদের দেশে না গিয়েও তোমাদের সম্পর্ক অনেক কিছু জানি। তোমাকে ভালোবাসার দায় আমার হবে মৃত্যু, আর আমাকে ভালোবাসার দায় তোমার পাখা খুলে নেওয়া হবে তোমার থেকে, যার জন্য তুমিও মানুষের মতো হয়ে যাবে। সব মিলিয়ে শেষে আলাদাই থাকতে হবে আমাদের। এসব কিছুই হবে না, আমি হব রানী, তখন সবাই আমার কথা শুনবে। তুমি রানী হলে কি আমার কাছে থাকতে পারবে? তোমাকে আমি নিয়ে যাব পরীর দেশে। কখনোই না, আমি কখনোই যেতে পারবো না। যেতে তোমাকে হবে, না হলে আমি তোমাকে নিয়ে যাব জোর করে। আমাকে ধরে উড়াল দিল পরীটা। আমি শত চেষ্টা করছি পরীটার কাছ থেকে ছোটার, কিন্তু পারছি না। পরীদের ব্যাপারে তেমন কিছু জানি না, কিন্তু আজকে এত জ্ঞান আসলো কোথা থেকে কিছুই বুঝলাম না। আমি চেষ্টা করছি পরীটার কাছ থেকে মুক্ত হওয়ার, কিন্তু আমাকে নিয়ে পরীটা উড়াল দিল, অনেক উপরে উঠে গেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে ভালো না বাসলে আমি জোর করে বাসাবো তোমাকে। দেখো, এটা না যে তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে সবারই ভালো লাগবে, কারণ তুমি পড়ি। কিন্তু আমি আমার নিজের ভালোবাসাকেও পাশে চাই, আর আমার পরিবারকেও, আর যেটা তুমি দিতে পারবে না। পরিবারের কথা বাদ দাও, আমি তোমার সব হব। তুমি নিশ্চয়ই খারাপ পড়ি না হলে আমাকে এইভাবে জোর করে নিয়ে যেতে না। কোনো কথা না বলেই উড়ছে শুধু। হঠাৎই কোথা থেকে পানি এসে ভিজিয়ে দিল আমাদের। পরীটার পাখা ভিজে গেল। কি করার, দুজনেই পড়তে লাগলাম। হাতের আংটিটা জ্বলতে লাগলো। তারপরেই ছিটকে অনেক দূরে চলে আসলাম। শুধু এটুকুই মনে আছে, আমি একটা বড় লেকের মধ্যে এসে পড়লাম। তারপর বেহুশ হয়ে গেলাম। চোখ খুললাম, দেখি আমি শুয়ে আছি একটা বিছানায়। ভাবলাম হয়তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু না, এটা তো স্বপ্ন না, কারণ আমি আমার রুমে নাই। পুরো অচেনা একটা রুম। কি করে আসলাম এখানে আমি? শুধু এতটুকুই মনে আছে, আমাকে নিয়ে উড়াল দিল পরীটা, আর পানি এসে ভিজিয়ে দিল, আমি পড়ে চাই। এতটুকুই মনে মনে আছে, কিন্তু এইটা কোন জায়গা? পুরো অদ্ভুত লাগছে। রুম থেকে বাইরে যাব, হঠাৎই রাজ দুজন মানুষ আমার সামনে আসলো। এদেরকে মানুষ বললে ভুল হবে, কারণ এরা অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ, মানে জল মানব এরা দুজন। আপনাকে আমাদের সাথে যেতে হবে, রানী সাহেবা আপনাকে দেখেছেন। আমি কিছুই বললাম না, কারণ আমার ভয় লাগছে। এদের দুজনকে দেখেই বোঝা যায় আমি এখন পানির মধ্যে আছি। কিন্তু রুমটা তো কোনো পানি দেখতে পেলাম না। ওরা দুজন বাইরে ভাসছিল, মানে রুমের বাইরে পানি আর পানি। রুম থেকে বের হলাম, একটা জল মানব আমার হাত ধরলো। হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটা, শুধু পানি আর পানি, কিন্তু দরজা খোলা, তাও রুমে পানি যাচ্ছে না কেন? বড়ই অদ্ভুত ব্যাপার। আমাকে নিয়ে একটা জায়গায় চলে আসলো। অদ্ভুত ব্যাপার, আমিও মাছের মতো পানিতে শ্বাস নিতে পারছি, আবার এই জল মানবদের মতো পানিতেই কথা বলতে পারছি। আমার তো অদ্ভুত লাগছে সব কিছুই। কিন্তু পানিতে থাকলে সব কিছুই নিজের আপন লাগে। আমাকে মনে হয় এখানে রাজ সিংহাসনে নিয়ে আসা হলো। এখানে সবই অদ্ভুত, সবারই পা না থেকে মাছের লেজ আছে। পুরো কাল্পনিক জলমানব আর জলপরি এরা। আমি কি সত্যি সত্যি দেখছি এগুলো, নাকি মারা গিয়েছি? আমি বুঝতে পারছি না। পানির দেশে তোমাকে স্বাগতম, সিংহাসনে বসা এক জলপরি বলে উঠল। মনে হচ্ছে এটাই তাদের রানী। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি আমার বাসায় ফিরে যেতে চাই। তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার বাবা মায়ের সাথে আমাদের যে চুক্তি হয়েছিল সেটার সময় চলে আসছে। কিসের চুক্তি? তারা তোমার জীবনের বিনিময়ে দান করে দিয়েছে আমাদের কাছে। মানে কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলুন। আমাদের রাজার ভুলের জন্য তোমার আর তোমার বোনের মৃত্যু হয়েছিল। তখন তোমরা 2 বছরের ছিলে। তার ভুল ঠিক করার জন্য তিনি মানুষরূপী এক দরবেশ হয়ে তোমার বাবা মায়ের কাছে যান এবং নিজের জীবনের বিনিময়ে তোমাদের দুজনকে জীবিত করেন, যেখানে একটা শর্ত ছিল। কি ছিল সে শর্ত, জানতে পারি? তিনি বলেছিলেন তোমাদের ছেলে মেয়ের যখন 18 বছর বয়স হবে তখন যে কোনো একজন হারিয়ে যাবে। আমি দুজনকেই 18 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু তারপরে আপনাদের ইচ্ছে
আপনারা ছেলেকে চান না মেয়েকে? আমার বাবা মা কাকে চেয়েছিলেন? অবশ্য দুজনকেই চেয়েছিলেন, কিন্তু শর্ত ছিল একজনকে ত্যাগ করতে হবে। তারা তোমার বোনকে চেয়েছিল আর তোমাকে ত্যাগ করেছিল। আর আমাদের রাজা তার সকল শক্তি তোমার মধ্যে দিয়ে তার জীবনের বিনিময়ে তোমাদের দুজনকেই জীবিত করেন। আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারা আমাকে ছেড়ে দিতে পারলো এভাবে? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। তো রেডি হয়ে যাও। আমাকে কি মেরে ফেলবেন? হা হা হা, কি বলে ছেলেটা, মানব সন্তান? তোমার তো আইডিয়াই নাই তুমি কি। তাহলে আমাকে এখানে কেন রাখবেন? আমি বাসায় যেতে চাই। বাসায় যাওয়ার কথা ভুলে যাও, কারণ এটাই তোমার বাসা এখন থেকে। আর 15 দিন পর তুমি এই সিংহাসনে বসবা। এই পুরো পানির দুনিয়া রাজা হবে তুমি। আমি তো সাধারণ একজন মানুষ। তুমি সাধারণ কোনো মানুষ নও। তোমার মধ্যে আমাদের রাজার সব শক্তি পুঞ্জবিত রয়েছে। তোমার অভিষেক না করলে বুঝতেই পারবে না তুমি কি। কিন্তু আমি তো এখানে থাকতে চাই না। সেটাও জানি, কিন্তু তোমাকে থাকতে হবে এখানে, কারণ তুমি যদি উপরে যাও তাহলে ওই খারাপ পরীটা তোমাকে আবার নিয়ে যাবে। ও, যদি আমার পরিবারের কোনো ক্ষতি করে? যেটা কখনোই পারবে না। কোনো জলশক্তি বাদে কোনো শক্তি তোমার বোনের উপর কাজ করবে না। আর 15 দিন পর তোমার অভিষেক। সেনাপতি। জি রানী সাহেবা। এখনই আমাদের রাজা সাহেবকে নিয়ে ট্রেনিং দাও। জো আজ্ঞা। সেনাপতি আমার হাত ধরে নিয়ে গেল। আমি তো সাঁতার কাটতে পারি না। এদের তো লেজ আছে, তাই এরা সহজেই সাঁতার কাটতে পারে। কিন্তু খুব ভয় লাগছে যে এরা তো আমাকে যেতে দিবে না। 15 দিন পর আমি রাজা হয়ে যাব, তখন তো আমার কথাই সবাই শুনবে। থাক, 15 দিন আমি এই জল জগৎটা ভালো করে ঘুরে দেখি। রাজা যদি হয়ে যায় তারপর এখানে থেকে চলে যাব। আমার আদেশ তো আর কেউ অমান্য করতে পারবে না। সেনাপতি আমাকে পানির মধ্যে মারামারি শেখাচ্ছে। আমি তো একা নড়তেই পারছি না। আর মারামারি? আমার এই কঠিন অবস্থা দেখে পাশে কিছু মেয়ের হাসির আওয়াজ পেলাম। আমি সোজা ওইদিকে তাকালাম। আমার চোখ থমকে গেল। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। পানির মধ্যেও সেই পরিচিত গন্ধটা আমি পাচ্ছি। মানে এই সেই জলপরি, তাহলে যাকে আমি এতদিন এঁকে গেছি। এই সেই জলপরি যাকে আমি আশেপাশে অনুভব করেছি। আমি এগিয়ে গেলাম ওর। দেখি জলপরিটা আমাকে দেখে লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। আমি সব ভয় বাদ দিয়ে মাথাটা উঁচু করলাম। সে কি চেহারা, মনোমুগ্ধকর চেহারা। এই রূপের মাঝে সবাই পাগল হয়ে যাবে। আমি তো পাগল হয়ে গেছি। উফ, এইভাবে তাকিয়ে থাকবেন? এত সুন্দর হয়েছেন কেন? পরেও দেখতে পারবেন, এভাবে দেখার কিছু নাই। সারা জীবন আপনাকে ভেবেই ছবি এঁকে গিয়েছি, কোনোদিনও আপনার চেহারা কল্পনা করতে পারি নাই। আজ দেখতে পেলাম, একটু মন খুলে দেখতে দেন। দেখতে তো পারবেন, দেখার কি শেষ আছে? তবে চলো একটু ঘুরে আসি আপনাকে নিয়ে। চলেন। কিন্তু রাজকুমারী, আপনার মাতার আদেশ ওনাকে শেখাতে হবে। সেনাপতি, আমি এখানকার হবু রানী, আর আমার রাজাকে নিয়ে আমি যাচ্ছি ঘুরতে। এটা আমার মাতাকে বলে দিয়েন। আশা করি কিছুই বলবে না তিনি। রাজকুমারী। জলপরীটা তাহলে রাজকুমারী? ওয়াও, ওর সাথে থাকা সবগুলো জলপরীকে রেখে ও আমার হাত ধরে সাঁতার কাটতে লাগলো। আমাকে নিয়ে আসলো পানির উপরে। খুবই খুশি হলাম। ভাবলাম এবার বুঝি বাসায় যেতে পারবো। এটাকে বুদ্ধু বানিয়ে চলে যাব বাসায়, না হলে নিয়ে যাব কোলে করে। কিন্তু সব আশা তো পূরণ হওয়ার না। একটা বিশাল সমুদ্রের মাঝখানে আছে বলে মনে হচ্ছে। পাশেই ছোট একটা দ্বীপ, ছোট একটা বাসা করার মতো দ্বীপটা, কিন্তু অনেক গাছে ভরপুর। এমন জায়গায় এমন একটা দ্বীপ ভাবতেও পারি নাই। এ কি, গাছে তো দেখি একটা ট্রি হাউসও আছে, মানে ছোট একটা বাসা। এটা বিশ্বাসই হচ্ছে না। কেমন হয়েছে জায়গাটা? অসাধারণ, কিন্তু এমন জায়গা, এমন একটা দ্বীপ আশা করা যায় না। এটা আমি আপনার জন্যই বানিয়েছি। এখানে আমি আর আপনি দুজনে থাকবো। কি এখানে? আমার না, ওকে বাসায় যাওয়ার কথা এখনই বলা যাবে না, না হলে হয়তো আমায় বাসায় যাওয়াই হবে না। এটা কি করে বানিয়েছেন আপনারা? তো পা নেই, লেজ আছে, কষ্ট হয়েছে না বানাতে? দেখি ও উপরে উঠতে লাগলো। ওর লেজ আস্তে আস্তে অদৃশ্য হতে লাগলো। একদম দুটো পা হয়ে গেছে, আর লেজের লাল রংটা লাল সুন্দর একটা জামা হয়ে গেছে। এখন পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে লাগছে ওকে। এটা কি করে সম্ভব? কি হলো, আপনার মন খারাপ কেন? এমনি। আচ্ছা চলুন আপনাকে কিছু জিনিস দেখাই। কি দেখাবেন? আরে চলুন তো আগে।
আমার হাত ধরে ট্রি হাউজে নিয়ে গেল। জলপরীটা ভিতরে ঢুকে তো পুরোই অবাক। এ তো আমার আঁকা ছবি, সবগুলো এখানে। হ্যাঁ, আপনি প্রতিবার যখনই ছবি আঁকতেন আমি আপনার পাশে অদৃশ্য হয়ে বসে থাকতাম। আপনি হয়তো বুঝতেন, আশেপাশে কাউকে খুঁজতেন। খুব মজা লাগতো আমার। আপনি যখন একা একা কথা বলতেন খুব ইচ্ছা করতো আপনার সাথে কথা বলতে, কিন্তু মাতার করা নির্দেশ ছিল, বিদায় বলতে পারি নাই। আপনি যখন আমার ছবি এঁকে ফেলে দিতেন একটা জলে, তখন আমি নিয়ে এখানে চলে আসতাম আর একটা একটা করে জমাতাম। তাহলে পানির মাঝে আমাকে দম দেওয়া আর হাতে এই আংটি পরানো সবই আপনার কাজ? হুম। ভালোবাসেন আমাকে? ও, চলুন সমুদ্রের পাশে গিয়ে বসি। ভালোবাসলে আপনি করে কেন বলতেছো? তুমি করে বলো। চলো। দুজনে বসে পড়লাম। এখানে ছোট একটা মাচাল বানানো আছে, এখানেই বসলাম। আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরলো জলপরি। আচ্ছা, আমি কি তোমাকে রাজকুমারী বলেই ডাকবো নাকি অন্য নামে? আমার নামটা একটু বড়সড়, তুমি আমাকে তোমার মন মতো একটা নাম দিতে পারো। নতুন নাম। ঠিক আছে যারা। বাহ, নামটা তো দেখি খুব সুন্দর। আমাকে কি এই নামেই ডাকবা? নাম যখন দিলাম তখন এই নামেই ডাকবো। খুব ভালো। জানো, কত বছর পর তোমাকে আমার কাছে পেলাম। এতগুলো বছর শুধু তোমার অপেক্ষায় ছিলাম। তোমাকে শুধু দূর থেকে দেখতেই মন চাইতো না, তাই তো 2 বার তোমার কাছে গিয়েছিলাম, একদম কাছে গিয়েছিলাম। তুমি কি আমার উপরে মায়া করেছো? আমি তোমার উপরে এত পাগল হয়ে যাচ্ছি কেন? জলপরীরা মায়া করতে পারে না, মায়া তো আকাশপরীরা করতে পারে, যেটা তোমার সাথে ওই খারাপ পরীটা করেছিল। কিন্তু এখন আর তোমার কাছে ও আসতেই পারবে না। তাহলে জলপরীরা কি করতে পারে? দেখবা আমরা কি করতে পারি? দেখবো তো। তাহলে দেখো। যারা নিজের হাতটা নাড়াতে লাগলো। কিছুই বুঝছি না কি করছে, পুরো পাগল ডান্স শুরু করলো হাত দিয়ে। কিন্তু সামনেই দেখতে পারলাম পানি উপরে উঠে গেছে, একদম আমার সামনে চলে আসছে। ওয়াও, তুমি তো দেখছি পানিকে কন্ট্রোল করতে পারো। এটা শুধু আমি না, সব জলপরীরাই পারে। ও, এটা তুমিও করতে পারবা, একবার তোমার অভিষেকটা হয়ে যাক। আর কি কি করতে পারো তুমি? দাঁড়াও দেখাচ্ছি। যারা মুখ দিয়ে শীষ দিতে লাগলো। হঠাৎ দেখলাম অনেকগুলো ডলফিন চলে আসলো আমাদের সামনে। এগুলো কি সত্যি ডলফিন? কেন বিশ্বাস হচ্ছে না? না, প্রথমবার ডলফিন দেখলাম সামনে থেকে, তাই বিশ্বাসই হচ্ছে না। আরো অনেক কিছু আছে যেগুলো দেখলে তুমি অবাক হবে, তোমাকে সবই দেখাবো। তুমি যেমন অনেক কিছু করতে পারো, আমিও অনেক কিছু করতে পারি। জানি তো, খুব সুন্দর ছবি আঁকতে পারো, আর এসব তো তুমিও পারবে একদিন। এসব না, আরো নতুন নতুন জিনিস করতে পারি যেগুলো তুমি ভাবতেও পারবে না। কি দেখি তো? এগুলো দেখা যায় না, অনুভব করতে হয় পাগলি। কিন্তু কি বলো না। ওকে, চোখ বন্ধ করো। কেন? চোখ খুললে আমি পাওয়ার হাউস করতে পারবো না। ও তাই বুঝি। যাও, চোখ বন্ধ করলাম, দেখি তোমার কি ক্ষমতা। যারা ওর চোখ দুটো বন্ধ করলো, আমার সব ভয় কেটে গেছে। কারণ এই জলপরীটাই তো আমার মনের মধ্যে ছিল, যাকে আমি দেখার চেষ্টা করেছি সব সময়। আজ সে আমার সামনে, আমার কি আর ভয় থাকে? আমি আমার ঠোঁট দিয়ে ঠোঁট মিলিয়ে দিলাম। চারিপাশটা মুগ্ধ হয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকালো। যারা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি দেখছো আমার পাওয়ার? এইটা তো সবাই করতে পারে। বাট তোমাকে তো সবাই চুমু দিতে পারবে না। হবু জামাই বলেই পাচ্ছ, না হলে সাহস হতো না। হবু জামাই? হ্যাঁ, তোমার অভিষেকের দিনই আমাদের বিয়ে হবে। আমরা দুজন তখন এক হয়ে যাব। তুমি হবে এই পুরো জলপরী রাজা, আর আমি হব তোমার রানী। কিন্তু এত তাড়াতাড়ি কেন? আমার তো এখনো পড়ালেখাই শেষ হয়নি। আমি কি করে তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করি? তুমি 15 দিন পর এই পুরো জলপরী রাজা হবে। একজন রাজার কি আর পড়তে হয়? এখন তোমাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সবই তো বুঝলাম, তাও তো আমি বিয়ে করব বাবা আর আম্মুকে না জানিয়ে, আর দিদিকে না জানিয়ে তো আমি বিয়ে করতেই পারবো না। এটা তাদেরই সিদ্ধান্ত ছিল। এতদিন তুমি তাদের ছিলে না, তোমার মাঝে তাদের কোনো জিনিসই অবশিষ্ট নেই। তোমার মাঝে যা আছে সবই আমার বাবার দেওয়া। ঠিক আছে, তাও আমি মানতে পারছি না। আমি কি করে ওদেরকে না জানিয়ে এখানে আসলাম? আর তো মনে হয় যেতেও পারবো না। কে বললো যেতে পারবে না? তুমি যখন প্রস্তুত হবে তখন তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। কিন্তু আমি ওদেরকে বলে আসতে চাই। আমি ওদেরকে না বলে আসলে তো ওরা চিন্তা করবে।
আমিও ব্যাপারটা বুঝছি, কিন্তু কি করার, এখন আম্মার আদেশ ছাড়া কিছুই বলতে পারবো না আমি এ ব্যাপারে। আর আমিও তোমাকে যেতে দিব না আমাকে রেখে। আরে আমি গেলে তো তোমাকেও নিয়ে যাব, তুমি সব সময় আমার সাথেই থাকবে, তোমাকে আমি আমাদের সুন্দর পরিবেশ দেখাবো। আমারও না ওখানে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু আম্মা তো যেতে দিবে না এখন। আমাদের বিয়েটা একবার হয়ে যাক, তুমি সব শক্তি হাসিল করে নাও, তারপর আমরা নির্ভয়ে হানিমুন করতে যাব মাটির দুনিয়ায়। তুমি বুঝতে চাচ্ছ না, ঠিক আছে, তোমাদের রানীর সাথে মানে তোমার আম্মার সাথে আমি কথা বলবো। আম্মা তোমাকে যেতে দিবে না, একবার তোমাকে ওই আকাশপরী নিয়ে যেতে চেয়েছে। তুমি যদি ওই আকাশপরীর সাথে চলে যাও, তাহলে তোমাকে কোনোভাবেই আমরা নিয়ে আসতে পারবো না। কেন? তোমারও পড়ি, ওরাও পড়ি, তাহলে তারা তোমাদের দুনিয়ায় আসতে পারে না, তোমরা তাদের ওইখানে যেতে পারবে না কেন? শুধু মহাজাগতিক রাজারাই জলপরী এবং আকাশপরী দুই জায়গায় যেতে পারে। মহাজাগতিক রাজা মানে? তোমার কাছ থেকে তো সব উদ্ভট কথা শুনতেছি। আরে তুমি তো আমাদের জলপরীর কাহিনী জানোই না, চুপচাপ বসে থাকো, আমি বলছি, তুমি শোনো। শুনবো। আমি তোমার কোলে শুচ্ছি, তুমি বলো। আমি যারার কোলে শুয়ে পড়লাম, যারা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এখন সব বলার সময় নেই, তোমাকে মহাজাগতিক রাজার কথা বলতেছি। আমাদের জলপরীর প্রথম রাজা ছিলেন যিনি, তার নাম ছিল হারকিউমাস। তাকে বলা হয়ে থাকে মহাজাগতিক রাজা। তার কাছে ছিল একটা বড় ত্রিশূল, যেটাকে বলা হয় সাগরের জীবন। ওই ত্রিশূল যার কাছে থাকবে, সেই এই দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি হবে। ওই ত্রিশূল যার কাছে থাকবে, সেই আকাশপরী আর জলপরী দুই জায়গাতেই যেতে পারবে। আকাশপরী, জলপরী আর মানবপরী, এই তিন জায়গার সমস্ত শক্তি দিয়ে তৈরি ওই ত্রিশূল, যার মতো ধ্বংসের শক্তি রয়েছে। ওইটা যদি কোনো রাজার কাছে থাকে, তাহলে সেই হবে মহাজাগতিক রাজা। এগুলো তো সব কাল্পনিক কাহিনী, এমন কাহিনী তো আমি শুনেছি এবং একটা ছবিও দেখেছি এইসব নিয়ে। তোমরা তো এটাও ভেবেছিলে জলপরী কাল্পনিক, আর কিছুদিন পর এই জলমানব ও জলপরীদের রাজাই হবে তুমি। আবার একটা জলপরীর সাথেই তোমার বিয়ে হবে। সবই তো কাল্পনিক ছিল, কিন্তু তোমার কাছে সব বাস্তব আজকে। তেমনি আরও অনেক জিনিস আছে যেগুলো তোমাদের কাছে কাল্পনিক হলেও আমাদের কাছে বাস্তব। বাস্তব জিনিসের ধারণাই তোমাদের কাছে কাল্পনিক হয়েছে, কারণ কেউ তেমন প্রমাণ দিতে পারেনি এখনো, কিন্তু প্রমাণ সব তোমার কাছে। সত্যি আমার এসব কিছু বিশ্বাসই হচ্ছে না। তাহলে কি সব স্বপ্ন মনে হচ্ছে? সবই স্বপ্ন। তবে কি এই স্বপ্ন ভেঙে বাস্তবে যেতে চাও? তবে তোমাকে পাশে চাই বাস্তবে। রাজকুমারী, আমাদের নবরাজাকে আর আপনাকে আপনার আম্মু ডাকছেন। চলুন। এত তাড়াতাড়ি চলে যাব? সূর্যাস্তটাও দেখতে যে পারলাম না। তোমাদের ওইখানে যেমন সন্ধ্যার আগেই তোমাদের বাসায় ফিরে যেতে হয়, আমাদের এইখানেও একই জিনিস, না হলে শাস্তি পেতে হয়। শাস্তি? আমি তো রাজা হব, তাহলে আমাকেও শাস্তি দেওয়া হবে? রাজা তুমি হবে, বাট হওনি এখনো। এখনো আমাদের এইখানে রানী আমার আম্মা, সো তোমাকে শাস্তি দিতে দ্বিধাবোধ করবেন না তিনি। পানিতে নামলাম, আমার হাতটা ধরলো যারা। এবার ওর মাছের মতো লেজ হয়ে গেল, আমাকেও টান দিয়ে পানির মধ্যে নিয়ে গেল। আমি দম বন্ধ করে যারার হাত ধরে রাখলাম, আমাকে নিয়ে যাচ্ছে যারা। একটু অদ্ভুত তো লাগবেই, মাছের মতো লেজওয়ালা কেউ যদি সামনে থাকে, একটু ভাবলেই তো অবাক লাগে কেমন লাগতে পারে। গিয়ে দাঁড়ালাম যারার আম্মুর সামনে। সে রাজ দরবারে বসেছিলেন, আমার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল যারা। রাজকুমারী জিওনিয়া, কি শুনছি তুমি নাকি আমাদের হবু রাজা প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকে নিয়ে গেছো? রানী আম্মা, আসলে আমার তার থেকে দূরে থাকা সহ্য হয় নাই। কতদিন এভাবে তার থেকে দূরে থাকবো, তাই তাকে নিয়ে একটু গল্প করছিলাম। সেটা নিতেই পারো, সেটারও সময় আছে। তার প্রশিক্ষণের সময় তাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে রাজকুমারী। কিন্তু রানী আম্মা। কোনো কথা নয়, কালকে সারাদিন তুমি রাজপ্রাসাদেই থাকবে, কোথাও বের হতে পারবে না। ঠিক আছে রানী আম্মা। সেনাপতি, আপনি নবরাজাকে নিয়ে তার রাজরুমে রেখে আসেন। রানী আম্মা, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। তোমার শাস্তি, তুমি কালকের পর থেকে দেখা করতে পারবে না নবরাজার সাথে। এখন সোজা তোমার রুমে যাও। সেনাপতি। জো আজ্ঞা রানী আম্মা। চলুন। সেনাপতি আমাকে নিয়ে চলে আসলো। আমি তো সাঁতরাই কাটতে পারছি না, তাই হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন খেয়াল করে নাই, কিন্তু ওয়াও, কত সুন্দর রাজমহলটা। সব জায়গায় কি মাছের মতো কিছু একটা, যেগুলো আলোকিত করে রেখেছে পুরো রাজমহলটা। এত সুন্দর যে চোখ জুড়িয়ে আসছে। আপনাদের রাজমহলটা তো অনেক সুন্দর।
জি হুজুর, তবে এটা শুধু আমাদের রাজমহল না, এটা আপনারও রাজমহল। অনেক সুন্দর, সত্যি আমার জীবনে এত সুন্দর জিনিস দেখিনি কোনোদিন। আপনি তো আমাদের রাজ্যটা দেখেননি, আমাদের রাজ্যটা আরও সুন্দর। তাহলে তো একবার রাজ্যটা ঘুরে আসা দরকার। হুজুর, এটা সম্ভব না। আপনাকে কালকে থেকে প্রশিক্ষণ নিতে হবে। 15 দিনের মধ্যেই আপনাকে প্রস্তুত করার দায়িত্ব আমার উপর। আমি যে সাঁতারই কাটতে পারি না ভালো করে, আপনাদের মতো তো আমার আর লেজ নেই। আমাদের মতো হতে হলে তো লেজের দরকার নেই আমার হুজুর। আপনি হয়তো জানেন না, কিন্তু আমাদের প্রথম রাজা আপনার মতোই মানুষ ছিল। তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিশালী রাজা ছিলেন। তার কাছে তো শক্তিশালী ত্রিশূল ছিল, বাট আমার কাছে তো তাও নেই। শক্তিশালী হতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, মনে বিরাট মনোবল থাকলে ঠিকই শক্তিশালী হওয়া যায়। আপনাদের যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, কিন্তু কিছুটা অদ্ভুত লাগছে, কারণ আপনাদের এভাবে দেখছি। ওকে, দাঁড়ান। সেনাপতি কি যেন করলো আর তার পা হয়ে গেল। আপনিও বদলাতে পারেন? এটা আমাদের সেনার সবার পরে, বাট এটা একটা গোপন বিষয়। সবাই এটা জানে যে শুধু রাজবংশীয়রাই এটা করতে পারবে, কিন্তু এটা আমাদের জলপুরীর সেনার বংশীয়রাও করতে পারে। এটাকে গোপন রাখার বিষয় বুঝলাম না। আমাদের জল দেশের মধ্যে পুরো 4টা রাজ্য আছে। আপনি একটা রাজা হবেন, আরও 3টা রাজ্যের রাজা রয়েছে। তাদের সাথে যুদ্ধের সময় আমরা এই গোপন বিষয় নিয়ে আক্রমণ করি। তাদেরকে পানির উপরে নিয়ে আমরা তাদের শক্তি নষ্ট করে দিই। ও হ্যাঁ, নিন, আপনার রুমে চলে এসেছে। আপনার রুমটা পুরো উপরের বায়ুর মতো করে সাজানো হয়েছে। আপনি যে কোনো সময় এই সুইচে চাপ দিয়ে রুমের সব পানি দূর করে আপনাদের পরিবেশের মতো করে নিতে পারবেন। আবার ওই সুইচে চাপ দিলে পুরো রুমে পানি হয়ে যাবে। আপনাদের প্রযুক্তি তো অনেক উন্নত। হ্যাঁ, সেটা বলতে হবে। নিন, আপনি রেস্ট নিন। আজকে আপনার প্রশিক্ষণ হয়নি, কালকে সারা দিনই আপনাকে প্রশিক্ষণ করতে হবে। হ্যাঁ ধন্যবাদ। সুইচটা চাপ দিলাম, সব পানি বের হয়ে গেল। দরজায় কেমন একটা লেজার এর মতো জিনিস দেখা যাচ্ছে, ওইটা ভেদ করে পানি আসতে পারছে না। ভালোই উন্নত প্রযুক্তি, ভালোই লাগছে, কিন্তু আমার ভালো লাগছে না। ভালো লাগতো যদি বাবা, আম্মু আর রিদিও এখানে থাকতো, কিন্তু তারা তো আমার মতো পানির নিচে দম বন্ধ করে থাকতে পারবে না। তাদেরকে এখানে নিয়ে শুধু এই রুমেই রেখে দিতে হবে। ধুর, আমাকে এখন থেকে বাসায় যেতে হবে, কিন্তু আমি তো এটাই জানি না আমি কোন সাগরে আছি। এখান থেকে বুদ্ধি ছাড়া বাসায় যাওয়া যাবে না। আমাকে জানার প্রয়োজন পড়বে এখান থেকে বের হওয়ার জন্য। একবার ওদের রাজা হয়ে গেলে তো আমাকে এখানেই থাকতে হবে। আমি পারবো না সারা জীবন এখানে থাকতে। শুয়ে পড়লাম, খুব ক্লান্ত দিন কাটলো, খুব অদ্ভুত দিন কাটলো আমার। না জানি বাবা, আম্মু আর রিদি কত চিন্তা করছে আমাকে না পেয়ে। এরা আমাকে মনে হয় না যেতে দিবে ইচ্ছায়, কিন্তু আমাকে যে বের হতেই হবে এখান থেকে। নাটক শুরু করতে হবে। পরের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। পিছন থেকে আমার ঘাড়ে কে যেন হাত দিল। ভাবলাম হয়তো যারা, তাই খুশি হয়ে পিছনে তাকালাম, কিন্তু পিছনে ছিল যারা না, পিছনে সেনাপতি সাহেব। হুজুর, আপনার প্রশিক্ষণের সময় হয়ে গেছে। আপনি চলুন, কিছু নাস্তা করে শুরু করা যাক আপনার প্রশিক্ষণ। জি চলুন। সেনাপতির সাথে যেতে লাগলাম। আমার হাত ধরে সেনাপতি নিয়ে যেতে লাগলেন। কালকের খাবার আমার রুমেই খেয়েছি, কিন্তু আজকে কোথায় নিয়ে যাচ্ছে? সেনাপতি আমাকে নিয়ে বড় সড়ো খাবারের টেবিলে চলে আসলেন। এক পাশে রানী বসেছিলেন আর আমাকে সেনাপতি অন্য পাশে বসতে বললেন। সব খাবার দেওয়া আছে, পানির ভিতর কিভাবে খাবার খায়, সব খাবারগুলো টেবিলের উপর উঠতেছিল। জি, শুরু করুন হুজুর। এভাবে খাওয়াতে একটু অদ্ভুত লাগছে। জি, আপনার কোনো সমস্যা নেই, আপনি আমাদের মতোই খেতে পারবেন। রানী আম্মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন হুজুর। প্রথমত, আমি এখানে রাজা হইনি আপনাদের, সো আমাকে হুজুর বলা বাদ দিন। আমার নাম আছে, আর সেটা হুজুর। আর পরেরটা হলো, আমি এসব বিষয়ের জন্য প্রস্তুত না এখনো। প্রস্তুত কেউ থাকে না, সময় এবং পরিস্থিতি সবাইকে প্রস্তুত বানিয়ে দেয়। কিন্তু আমার সময় এখনো আসেনি। আমি মানা করছি না, যে শর্ত আমার বাবা আর আম্মুর রেগে আমাদের জীবন তো রেগেছে, আমি সেই শর্ত মানতে রাজি, কিন্তু আমার ভয় করছে। আমি শেষবারের মতো কিছু সময় আমার পরিবারের সাথে কাটাতে চাই। এটা তো সম্ভব নয়। চাইলেই সম্ভব, সবার শর্ত রাখে, আমিও একটা শর্ত রাখছি। আমি কিছু সময় চাই, আমি আমার পরিবারের সাথে কাটিয়ে তারপর আসব। আপনার রাজা হওয়ার পর আপনি যে কোনো সময়ই যেতে পারবেন। এখন আপনাকে এভাবে পাঠানো ঠিক হবে না।
তাহলে আপনাদের সেরা কিছু সেনা আমার সাথে পাঠান আমার সুরক্ষার জন্য। আমি শর্ত রেখে দিয়েছি, আমাকে কিছু সময় দিতেই হবে। ঠিক আছে, 15 দিন পর আপনার অভিষেক হওয়ার কথা ছিল, এটা 2 মাস পর হবে। আপনাকে এমনিতেই সবার আড়ালে রাখতে চেয়েছিলাম, আপনি আপনার দুনিয়ায় গোপন থাকবেন। তাহলে আমার সাথে কয়েকজন সেনা পাঠিয়ে দিন আমার সুরক্ষার জন্য। কোনো সেনার প্রয়োজন হবে না। রিয়ানি, যাও রাজকুমারীকে ডেকে নিয়ে আসো। রাজকুমারীকে আমার সাথে পাঠাবেন? হ্যাঁ, রাজকুমারী অনেক জেদ করত তাকে ভুলক দেখিয়ে নিয়ে আসতে, কিন্তু আমরা তাকে নিয়ে যেতে পারিনি। আপনার সমস্ত সুরক্ষা রাজকুমারী একাই করতে পারবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। একজন রানী হয়ে আমি সময় দিলাম না, একজন মা হয়ে ছেলে কষ্টটা বুঝে সময়টুকু দিলাম। হয়তো আপনি এরপরে কোনো বিষয় আহ্লাদ করবেন না। ধন্যবাদ রানী আম্মা। সেনাপতি, আপনি এখনই রাজকুমারী জিয়াই নিয়ে আর রাজা সাহেবের যাওয়ার ব্যবস্থা করে দিন। জি রানী আম্মা। রানী আম্মা আমাকে ডেকেছেন? রেডি হয়ে নাও, তুমি তোমার হবু জামাইয়ের বাসায় যাবে। কিন্তু আম্মা, তোমার এতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে। পুরো 2 মাস থাকবে, সবসময় ওনার সাথেই থাকবে, ওনার কোনো কিছু যেন না হয়। রানী আম্মা আপনি চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নিব। তাহলে এখনই প্রস্তুত করো। সেনাপতি, ওনাদের দিয়ে আসুন। জি রানী আম্মা। খাওয়া শেষ করলাম, যারা আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে আসলো। আমার বিশ্বাস হচ্ছে না আম্মা তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছে। দিবে না কেন? আমি যেভাবে বললাম রাজি না হয়ে কি পারে? তাহলে চলো দুজনে যাই। কিন্তু আমার সুরক্ষার জন্য তোমাকে কেন পাঠালো? ও হ্যালো, আমাকে কি কম ভেবেছো? আমি এই জলপুরীর শ্রেষ্ঠ যোদ্ধা, বুঝেছো? ও সরি, জলপুরীদের মধ্যে শ্রেষ্ঠ। একটা মেয়ে কি আমার সুরক্ষা করতে পারবে? এটা আমার মনে হয় না। কেন পারবো না? তোমাকে দেখিয়ে দেবো, দেখো। তুমি তো অদৃশ্য হতে পারো, তাই না? তাহলে আমার সাথে সবসময় অদৃশ্য হয়েই থাকবা। মানে পাগল হয়েছো? আমি পারবো না, আমি তোমার হবু বউ, আমাকে পরিচয় করিয়ে দিবা তোমার হবু বউ হিসেবে। আমি পারবো না। পারবো না মানে? আমার সাথে তোমার বিয়ে হবে আর তুমি আমাকে বউ হিসেবে পরিচয় করে দিতে পারবে না? পারবো, কিন্তু হঠাৎ কি বলবো বাসায়? তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে নিব। কি করবা? সেটা জানতে হবে না, চলো তো এখন। কিভাবে যাব? সাঁতার কেটে? আরে বুদ্ধু, এত দূর কোনো পাগল সাঁতার কেটে যায়? তাহলে আমাদের জাহাজে যাব। ও, তাহলে চলো। হুজুর, আপনার কোনো সমস্যা নেই, এই ফোনটা রাখুন। এটা আমাদের জলের দুনিয়ার ফোন, এইটাই আমার নাম্বার দেওয়া আছে। যখন কোনো সমস্যা হয় তখন আমাকে ফোন দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও সাবধানে থাকবেন। আমার ছোট জাহাজটায় উঠলাম। সেনাপতি আমাদের নিয়ে আসলো একটা গুহা দিয়ে। বুঝলাম না কোথায় এলাম, কিন্তু যখন পানির উপরে উঠলাম তখন বুঝতে পারলাম আমি কোথায় আছি। আমাদের বাসার পিছনে জঙ্গলের ছোট নদীটায় আমরা। কিন্তু কিভাবে আসলাম বুঝলামই না। সাগর থেকে সোজা ছোট পুকুরে, তাও আমার বাসার পিছনে। রাত হয়ে গেছে, কি করে আসলাম মাথায় বুঝলাম না। থাক, এসেছি তো, সেনাপতিকে বিদায় দিয়ে দিলাম। তো চলে এসেছি তোমাদের দুনিয়ায়। হ্যাঁ, তো তুমি কি এভাবে আমার সাথে যাবে? না, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে ঠিকই সারপ্রাইজ দিব, দেখো। তাহলে তোমাকে একা কি করে রেখে যাই? আমাকে একা রাখছো কোথায়? আমি তোমার সাথেই থাকবো সবসময়। তুমি বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। যারা আমার সাথে গল্প করতে করতে আসতে লাগলো। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রিদি দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরলো রিদি। ভাই, আমাদের রেখে কোথায় চলে গেছিলি তুই? আম্মু, বাবা, দেখো হৃদয় এসেছে। কোথায় কোথায়? বাবা তুই? বাবা তুই আসছিস? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে বইলো না, আমি রাতে ঘুমাইছি আর এখন দেখলাম আমি জঙ্গলে শুয়ে আছি। তারপর উঠে বাসায় চলে আসলাম। কি হয়েছিল কিছুই বুঝতেছি না। ওই তোরা গাড়িতে বস, গাড়ি ঠিক হয়ে গেছে। কিছুই হয়নি বাবা, তুই ঘরে আয়। রিদি, তুই হৃদয়কে নিয়ে রুমে চলে যা, সব জানালা দরজা বন্ধ করে দিস। বাবা, যাচ্ছি। আমি পিছনে তাকালাম, যারাকে দেখতে পেলাম না। সে অদৃশ্য হয়ে গেছে মনে হয়। রিদি আমাকে নিয়ে রুমে আসলো। এখন অনেকটাই ভালো লাগছে। নিজের রুমে থাকার মজাটাই অন্যরকম, সেটা এখন বুঝতে পারছি। আমাকে নতুন প্ল্যান বানাতে হবে, কি করে আমি এখানেই সারা জীবন থাকতে পারি।
এতে অন্য সবার যা হোক, কিন্তু আমি আমার পরিবারের সাথেই থাকতে চাই। রিদির সাথে আমার রুমে চলে আসলাম। রিদি, কি হয়েছে বল। দেখ, কিছুই লুকাবি না তোরা। আমাকে নিয়ে গোপন কি কথা বলিস সব বলবি আজকে। আমরা তো কিছুই বলি না। শোন, তোরা কি বলস আমি মনে হয় জানি। আমার এখানে থাকা হবে না। দেখ বোন, আমার কাছে কিছুই লুকাস না। বাবা বলতে মানা করছে। আমি জানি কেন তোরা মানা করছে। তারা আমাকে ত্যাগ করেছিল তখন, কিন্তু এখন হারাতে চায় না। দেখ, তুই যা জানিস সব আমাকে বলবি এখনই।